ডিয়ার এসএসসি 2026 তোমাদের আমরা একটা কলেজ স্ট্যান্ডার্ড এক্সাম নিয়েছিলাম। তো সেটার রেজাল্ট ইতোমধ্যে তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে। তবে সলিউশনটা তোমরা জানো না, অনেকে জিজ্ঞাসা করছো। তো তাই আমরা এখানে 45 মার্কসের এক্সাম ছিল, 50 মিনিটস সলিউশনটা আমরা দিয়ে দিচ্ছি, যে তোমাদের যে কনফিউশনগুলো তাহলে দূর হয়ে যাবে। ওকে, সো অ্যাট ফার্স্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে তোমাদের ম্যাথ সেকশন থেকে কোয়েশ্চেন ছিল, কার্তেশীয় গুণোৎসেট কাকে বলে। এখন কার্তেশীয় গুণোৎসেট কাকে বলে, এটা এই টাইপের কোয়েশ্চেন কলেজ অ্যাডমিশনে অনেক আসে, যেরকম উপসেট কাকে বলে, কার্তেশীয় গুণোৎসেট কাকে বলে, তারপর সেট প্রকাশের পদ্ধতি কয়টি, এরকম বেসিক খুবই জ্ঞানমূলক টাইপের কোয়েশ্চেন আসে। এখন অনেকে শুধু ম্যাথ দেখে যাও, সেই জন্য প্রবলেমে পড়ো যে জ্ঞানমূলক কোয়েশ্চেন যখন আসে তখন বলতে পারো না। তো কার্তেশীয় গুণজ সেট কি? দুটি সেট এ ও বি হলে সেট দ্বয়ের যেই এ ক্রস বি বা গুণফলকেই কার্তেশীয় গুণজ সেট বলে। আর তুমি পাশাপাশি এটাও লিখতে পারো যে ক্রোমোজোর আকারে লিখতে হয়, ক্রোমোজোরের সেটটাই হচ্ছে কার্তেশীয় গুণজ সেট। ওকে, তো 1 নম্বর সবাই জানো। 2 নম্বর নিয়ে একটু প্রবলেম হয়েছে তোমাদের। 2 নম্বর একটু দেখি। 2 নম্বরের ক্ষেত্রে কোনো সুষম বহুভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার ও ক্ষেত্রফল 24√3 সেন্টিমিটার স্কোয়ার হলে এন এর মান কত? এখন তোমরা এটার ফর্মুলা জানো। ফর্মুলাটা কী ছিল বলো তো? এন এ স্কোয়ার ডিভাইডেড বাই 4 কট 180 ডিগ্রি বাই এন ইজ ইকুয়াল টু তোমার কত আসবে? ক্ষেত্রফলটা আসবে। আমরা ক্ষেত্রফল এখানে দেখতে পাচ্ছি, ক্ষেত্রফল হচ্ছে 24√3। আচ্ছা, তো ক্ষেত্রফলের পাশাপাশি আমরা এখানে বাহুর দৈর্ঘ্য জানি। তো বাহুর দৈর্ঘ্য আমরা বসিয়ে দিই। বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 স্কোয়ার, দ্যাট মিনস 16। আর 4 এখান থেকে তুমি পাচ্ছ কট 180 ডিগ্রি বাই এন, 180 ডিগ্রি বাই এন। এখানে 24√3। ওকে, তাহলে এখানে 16 আর 4 ডিভাইড করলে আমি পাচ্ছি 4n কট 180 ডিগ্রি বাই এন ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি 24√3। আচ্ছা, তো এন এখানে আমার অজানা, এটাই তো জানতে চেয়েছে এন এর মান কত। বাট আমি 4 ওই পাশে ভাগ করে দিতে পারি। তাহলে 4 ভাগ করলে আমি পাচ্ছি এন কট 180 ডিগ্রি বাই এন ইজ ইকুয়াল টু 4 দিয়ে ভাগ করলে 6√3। ওকে, তো 6√3। এখন তুমি ডান পাশের অ্যান্সার দেখে দেখতে পাচ্ছ 6√3। পাশাপাশি এখন যদি এন এর ভ্যালু তুমি 6 বসাও, তাহলে কট 180 ডিগ্রি বাই 6 মানে কত? কট 30 ডিগ্রি। কট 30 ডিগ্রির ভ্যালু তুমি জানো √3, তার মানে 6 বসালেই অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তো এটা একটু আলাদা টাইপের ছিল। আর পাশাপাশি তোমরা এভাবেও ভাবতে পারতে 24√3, তাই না? যেহেতু সুষম বহুভুজ, আর এটা তোমার ষড়ভুজ, তো ষড়ভুজে 6√3, 6√3 আর 4√3, এই দুইটা কম্বিনেশনে লেখা যেত। 4√3 দুইটা কম্বিনেশন লেখা যেত। এখন চিন্তা করো কি কম্বিনেশনের কথা বললাম, 6 আর 4। আচ্ছা, 4 6 24। তো তুমি এখন চিন্তা করো তো, একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি 4√3 হতো, এটার সাথে আমি যদি 6 মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের অ্যান্সার এসে পড়ে 24√3। এখন এটা কি বোঝালাম? এখানে তুমি বাহুর দৈর্ঘ্য দেখতে পাচ্ছ 4 সেন্টিমিটার। এক্ষেত্রে তুমি একটা সুষম এবং সমবাহু ত্রিভুজ পাও। √3/4 a² এই সূত্রটা তোমাদের জানা আছে। তো এর জায়গায় তুমি যখন 4 বসিয়ে দিচ্ছ, যেহেতু তুমি এটা জানো, তার মানে 16, অ্যান্সার পাচ্ছ তুমি 4√3। এরকম তাহলে কয়টা ত্রিভুজ আছে? এরকম তাহলে আমাদের এরকম তাহলে আমাদের 6টা ত্রিভুজ আছে। দেখো তো, এখান থেকে চিন্তা করলে আমাদের এরকম 6টা ত্রিভুজ আমরা পেতে পারি। ঠিক আছে, তো 6টা ত্রিভুজ আমরা পেয়েছি। 4√3 × 6, দ্যাট মিনস 24√3। তাহলে এন এর মান কত হচ্ছে? এন এর মান এন এর মান আমি পেয়ে যাচ্ছি 6। ওকে, গেল। এবার আসো কেন্দ্রীয় প্রবণতা কি। এটা অনেকবার এসেছে তোমাদের। উপাত্তসমূহকে বিন্যস্ত আকারে সাজালে তাদের কেন্দ্রের মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকেই আমাদের কেন্দ্রীয় প্রবণতা বলে। এবার আসো সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত? সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র, এই কথাটার মানে কি? এই কথাটার মানে যে তুমি ত্রিভুজের 3টা শীর্ষ দিয়ে যেই বৃত্তটা আঁকো, এটাকে আমরা পরিকেন্দ্র বলি। এখন সূক্ষ্মকোণী যখন হয়, সূক্ষ্মকোণী হলে তুমি দেখো তো ত্রিভুজের চেহারাটা কীরকম হয়।
সূক্ষ্মকণি হলে ত্রিভুজের চেহারাটা এরকম হয়। তো তুমি যখন এখান থেকে পরিকেন্দ্র আঁকো, এই যে পরিকেন্দ্রটা বৃত্তটা এইটার মাথা দিয়ে যায়, বলো এটার মাথা দিয়ে যায়, এটা তোমরা এসএসসিতে অনেকবার পড়েছো। তাহলে পরিকেন্দ্রটা কোথায় হচ্ছে? ভেতরে হচ্ছে। আর সমকোণীর ক্ষেত্রে হয় অতিভুজের উপর, অনেকে লিখে হচ্ছে অতিভুজের উপর, এটা হবে সমকোণী ত্রিভুজ। আর স্থূলকোণীর ক্ষেত্রে কি হয়? স্থূলকোণীর ক্ষেত্রে তোমরা যদি পরিকেন্দ্র আঁকো, পরিবৃত্ত আঁকো, ওটা পাবে তোমরা ত্রিভুজের বাইরে। আচ্ছা, গেল। এরপর আসো তোমাদের এখান থেকে বাংলা সেকশন। সত্যজিৎ রায়ের বাবার নাম কি? সত্যজিৎ রায়ের বাবার নাম কি? আহ, সত্যজিৎ রায় হচ্ছে বিখ্যাত মানে চলচ্চিত্র নির্মাতা। এখন তার বাবার নাম, তার দাদার নামও আমাদের হচ্ছে জানা উচিত। তার দাদার নাম ছিল উপেন্দ্র কিশোর রয় চৌধুরী। এটা তোমরা হচ্ছে ক্লাস 5-এ তোমাদের ইএফটি বইয়ে পড়ার কথা। পাশাপাশি আহ, সত্যজিৎ রায়ের বাবার নাম হচ্ছে সুকুমার রায়। সুকুমার রায়, সুকুমার রায়ের অনেকগুলো হচ্ছে তোমরা কবিতা ছড়া পড়েছো অলরেডি। তো বাবা দাদা ছেলে তিনজনে অনেক ফেমাস ছিলেন। তারপর ফেরা কী ধরনের রচনা? ফেরা হচ্ছে তোমাদের উপন্যাস। কার উপন্যাস? হুমায়ুন আহমেদের উপন্যাস। তোমাদের হচ্ছে সহপাঠে ছিল এটা, তো ওখান থেকে এটা। এরপর আসো প্রমথ চৌধুরী বই পড়া। প্রমথ চৌধুরী কর্তৃক সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে সবুজপত্র। তারপর বাংলা বর্ণ লিপিতে পূর্ণমাত্রার বর্ণ কয়টি? 32টি। কলুর বলদ কী ধরনের সমাস? আচ্ছা, এটা একটু বলা দরকার। এটা পারোই তোমরা অনেকে, যে তৎপুরুষ সমাস। এটা হচ্ছে তোমাদের তৎপুরুষ সমাস। আর পাশাপাশি যখন এখানে র লোপ পায় না, তখন সেটাকে আমরা বলি কি? এই বিভক্তির র লোপ পায় না, অলুক তৎপুরুষ। তাহলে এটা কি হবে? স্পেসিফিকলি অলুক তৎপুরুষ সমাস। আচ্ছা, এরপর চলো জীবনের মৌলিক একক। জীবনের মৌলিক একক কি? জীবনের মৌলিক একক হচ্ছে কোষ। তারপর মানবদেহের দীর্ঘতম অস্থি কোনটি? মানবদেহের দীর্ঘতম অস্থি হচ্ছে ফিমার। ওকে, তো FEMUR, ফিমার। তারপর কোষের শক্তি ঘর কাকে বলা হয়? এটা সবাই জানো, মাইটোকন্ড্রিয়া, পাওয়ার হাউস বলি আমরা। তারপর বংশগতির বাহককে? জিন। আর সালোক সংশ্লেষণের প্রধান রঞ্জক কি? সালোক সংশ্লেষণের প্রধান রঞ্জক হচ্ছে ক্লোরোফিল। ওকে, তো মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? বৃহত্তম গ্রন্থি হচ্ছে যকৃত বা লিভার বলে থাকি আমরা। আচ্ছা, তো রক্তের লোহিত কণিকায় কোন রঞ্জক থাকে? হিমোগ্লোবিন, সেজন্যই কি হয়? লাল রঙের হয়। এরপর আসো ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? ইনসুলিন নিঃসৃত হয় তোমার অগ্নাশয় থেকে, প্যানক্রিয়াস বলে আমরা ইংলিশে। এটার হচ্ছে ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে মেনলি হচ্ছে নির্গত হয়ে থাকে। আইএলস অফ ল্যাঙ্গারহ্যান্স তোমরা পড়ার কথা। আচ্ছা, তো তারপরে আমরা চলে যাই কেমিস্ট্রি সেকশনে। কেমিস্ট্রি সেকশনে এখন তোমাদের কোয়েশ্চেন ছিল যে H2SO5, এটা নিয়ে অনেকে হচ্ছে একটু প্রবলেমে পড়েছো যে H2SO5 এটা আবার কি জিনিস? H2SO5 এর ফুল ফর্ম হচ্ছে বা নাম হচ্ছে কি? পার অক্সি মনোসালফেরিক অ্যাসিড। তাহলে কি বলবো আমরা? পার অক্সি মনোসালফেরিক অ্যাসিড। তো এখানে এসের হচ্ছে জারণ সংখ্যা 6ই হয়। এখন 6 হয় কিভাবে সেটার একটু চিত্রটা তাহলে দেখা দরকার। চিত্রটা আমরা দেখি, মানে স্ট্রাকচার কীরকম হয় সেটা একটু দেখো। এই যে HO, আর আমার হচ্ছে মেইনলি এটার সাথে এক হাত সালফার, এখানে OOH, আর নিচে আমরা হচ্ছে এইচটা পরে নিই, ডাবল বন্ড হচ্ছে O, অক্সিজেনের সাথে ডাবল বন্ড, এখানে হচ্ছে আমাদের অক্সিজেনের সাথে ডাবল বন্ড। ওকে, তাহলে দেখো সবগুলোর হাত ঠিকঠাক মতোই আছে। আর এস আছে একটা, এইচ আছে দুইটা, H2S, আর অক্সিজেন আছে 1 2 3 4 5, পাঁচটা, H2SO5। তাহলে এটার নাম আবার কি বললাম? যে পার অক্সি মনোসালফেরিক অ্যাসিড। আচ্ছা, এরপর আসো এক অশ্বক্ষমতা সমান কত কিলোওয়াট? এইটা হচ্ছে অনেকে 746 রেখেছ, 746 হচ্ছে ওয়াট, বাট কিলোওয়াট জিজ্ঞাসা করেছে তোমাকে। দ্যাট মিনস এটা কি হবে? 0.0746 কিলোওয়াট, 746। ওকে, তারপর অ্যালুমিনিয়াম ফসফেটের সংকেত লিখতে বলেছে, এটাও অনেকে হচ্ছে ভুল করেছো। অ্যালুমিনিয়াম ফসফেট, এখন এই ফসফেটের হচ্ছে আমার 3 মাইনাস, ফসফেট 3 মাইনাস কেন? PO4 3 মাইনাস এভাবে আসে, এর সাথে অ্যালুমিনিয়াম গিয়েছে, অ্যালুমিনিয়ামের তোমরা জানো 3 প্লাস। তাহলে যখন আমরা এখানে অ্যাড করব, যৌগ বানাবো, যৌগ বানালে কি হবে বলো তো? যৌগ বানালে আমার AlPO4, AlPO4। ওকে, এই হচ্ছে আমার যৌগটার চেহারা হবে। তারপর আসো 10 গ্রাম গ্লোবার সল্ট, গ্লোবার লবণের হচ্ছে
গ্লাসে কতটুকু পানি বিদ্যমান, এটা ম্যাথ করলেই তোমরা বের করতে পারার কথা। অলমোস্ট হচ্ছে তোমার এরকম আসবে 5.59 গ্রাম, আর কেউ যদি লিখে থাকো 5.6 গ্রাম তাহলেও হবে। ওকে, আচ্ছা। তারপর আহ, আমাদের ইলেকট্রন বিন্যাস চেয়েছে। কিসের ইলেকট্রন বিন্যাস? তোমরা এটা হচ্ছে ইংলিশ নামটা জানো কি না, অনেকেই জানো, সিলভার। আর মানে যেটা হচ্ছে আমাদের, আমরা এই এজি থেকে কি ডাকি, আর্জেন্টাইনাম, ঠিক আছে? ওই AG47 বা সিলভার, এটার ইলেকট্রন বিন্যাস তাহলে কীরকম হবে একটু দেখো। যে ফার্স্টটুকু এত বড় করে লেখার তো সময় নাই, তো ক্রোমিয়াম লিখলাম আমরা, ক্রোমিয়াম। ওকে, দেন 4D10, 4D10, 5S1। ওকে, এই হবে তোমার ইলেকট্রন বিন্যাস। কেউ পুরোটা লিখলেও নাম্বার পেয়েছো, এতটুকু লিখলেও নাম্বার পাবা, সমস্যা নেই। ওকে, তারপর আমরা নেক্সট পেজে নেক্সট কোয়েশ্চেন্সে চলে যাই। এই হচ্ছে আমাদের আয়রন ও আয়রন 3 এর মধ্যে কোনটির স্থিতিশীলতা বেশি? প্রকৃতিতে হচ্ছে আয়রন আর আয়রন 3 এর মধ্যে Fe3+, এটার স্থিতিশীলতা বেশি। আচ্ছা, তারপর আমরা যাই হ্যালোজেন মৌলসমূহের ইলেকট্রন আসক্তির ক্রম। ইলেকট্রন আসক্তির ক্রম এটার জন্য এটা এসএসসিতে অনেকবার এসেছে। এখানে ব্যতিক্রমটা কি? ব্যতিক্রম হচ্ছে ক্লোরিন আগে হয়, ক্লোরিনটা আগে হয়। নর্মালি আমরা দেখি যে ফ্লোরিন আগে হওয়ার কথা, বাট এখানে ইলেকট্রন মেঘের ঘনত্বের কারণে ক্লোরিন হচ্ছে ইলেকট্রন আসক্তি বেশি দেখায়। তাহলে ক্লোরিন, ফ্লোরিন, দেন উই গেট ব্রোমিন অ্যান্ড আয়োডিন। ওকে, আচ্ছা, এই হবে তোমার ক্রম। এতটুকু লিখলেই হবে, বাকি হ্যালোজেন অন্যগুলো না লিখলেও হবে। আচ্ছা, এরপর আসো যে তোমাদের 25 থেকে ফিজিক্স কোয়েশ্চেন। ফিজিক্সে হচ্ছে তোমাদের মাহি ভাইয়া অলরেডি সলভ দিয়ে দিয়েছে, সেটাই তোমাদের একটু বুঝিয়ে দেই। যে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 10 ভাগ মূল স্কেলের ক্ষুদ্রতম 8 ভাগের সমান। ভার্নিয়ার ধ্রুবক 0.15 মিলিমিটার বলেছে। মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য তাহলে কত? এটা তোমাদের হচ্ছে শর্টকাট জানার কথা। VC, ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক, ইজ ইকুয়াল টু n-m ডিভাইডেড বাই n ইন্টু s। আচ্ছা, তো n কি এখানে? n হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, m হচ্ছে মূল স্কেলের ভাগ সংখ্যা, আর এসটা কি? এস হচ্ছে রৈখিক স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য। তাহলে জাস্ট ভ্যালু বসাও। এস সমান এখান থেকে কী পাবা? n ইন্টু ভিসি ডিভাইডেড বাই n-m, যদি আর গুণন করে নাও, ইজ ইকুয়াল টু জাস্ট মান বসাও, এস ইজ ইকুয়াল টু 0.75 মিলিমিটার হবে, খ নাম্বার। তারপরে যাই আমরা 26 নম্বরে ছিল এম ভরের একটি বস্তুর গতিশক্তি 6% বৃদ্ধি পেলে এর দ্রুতি শতকরা বৃদ্ধি পাবে কতটুকু? বৃদ্ধি জিজ্ঞাসা করেছে, ঠিক আছে? তো এটা উইদাউট ক্যালকুলেটরও দেওয়া আছে, অল্টারনেটিভও দেওয়া আছে। তোমরা আশা করি এখান থেকে দেখলেই বুঝবে যে ইকে সমান হাফ এম ভি স্কোয়ার অলরেডি জানো। তারপরে ডেল ইকে ডিভাইডেড বাই ইকে, আবার 2 ইন্টু ডেল ভি ডিভাইডেড ভি, পার্থক্যটা বোঝানো হচ্ছে। তো ডেল ইকে বাই ইকে এখান থেকে আমরা পাচ্ছি 6% বৃদ্ধি পেয়েছে, 6% বৃদ্ধিটা বলেছে, গতিশক্তি 6% বৃদ্ধি, এই যে দেখো বৃদ্ধি। তো বৃদ্ধির বেলায় হচ্ছে আমাদের 6% বৃদ্ধি পেয়েছে। আর 2 ইন্টু এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ডেল ভি বাই ভি। 2 ইন্টু ডেল ভি বাই ভি, এটা তুমি যদি জাস্ট এই পাশে ডেল ভি বাই ভি রাখো, ওই পাশে পাঠায় দাও, 2কে 3%-এর মতো আসে। আচ্ছা, আর এখান থেকে তোমরা অল্টারনেটিভ যেটা, গতিশক্তি তুমি ধরে নিলা, ধরে নিয়ে তুমি হচ্ছে 6% বৃদ্ধি করে 1.06 পেলা জুল। তারপরে সেখান থেকে ইকে যেহেতু প্রপোর্শনের টু ভি স্কোয়ার, এগুলো তোমরা ইন্টারে উঠে যাচ্ছ, তোমাদের প্রচুর কাজে লাগবে এখন। তো আমরা এখান থেকে লিখতে পারি কি, ইকে 2 ডিভাইডেড বাই ইকে 1 ইজ ইকুয়াল টু V2 স্কোয়ার বাই V1 স্কোয়ার। এই যে সমানুপাতিক সম্পর্কটা এখানে আমরা প্রকাশ করলাম। তারপর V2 বাই V1 ইজ ইকুয়াল টু রুট ওভার ইকে 2 ডিভাইডেড বাই ইকে 1। এখান থেকে তোমরা অ্যাট লাস্ট পার্থক্য করে, এই যে এখানে কি করা হয়েছে বলো তো? বিয়োজন করা হয়েছে। বিয়োজন করেছি কেন? V2 মাইনাস V1 পাওয়ার জন্য। এখান থেকে ডেল ভিটা পাবা সেই জন্য। ওকে, আচ্ছা, তো এটাও আশা করি তোমরা করতে পারবে, একটু মানে ট্রিকি। তারপরে এটাই যাই, এটা ছিল শব্দের তীব্রতার একক। শব্দের তীব্রতার একক এখানে একটু কনফিউজ করার জন্য তোমাদের ডব্লিউ আর মিটার স্কোয়ার এভাবে দেওয়া হয়েছিল। আসলে ডব্লিউ পার মিটার স্কোয়ার এভাবে লেখার আমাদের দরকার ছিল। ডব্লিউটা এখানে কি? আমাদের ক্ষমতা, বুঝছো? ওয়াট পার মিটার স্কোয়ার।
ওয়াট পার মিটার স্কোয়ার। তো যেহেতু মাইনাস নেই, তোমরা অনেকে কনফিউজড হয়ে মাইনাস ভেবে দাগিয়ে দিয়েছো, আসলে না। আমরা ডব্লিউকে লিখতে পারি কি ক্ষমতা, ওইখান থেকে পি ইজ ইকুয়াল টু ভিআই। ওকে, তো ভি হচ্ছে আমাদের বিভব পার্থক্য, আর আই হচ্ছে অ্যাম্পিয়ার, আর বাকিটা পার মিটার স্কোয়ারের মতোই। এটা একটু ট্রিকি ছিল। দেন হচ্ছে 4.49 4.4 নিউটন প্রবাহী ঘর্ষণের মধ্যে এম ভরের একটি বস্তুকে মুক্তভাবে যদি ছেড়ে দাও, তবে এটি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণপ্রাপ্ত হবে। যদি কখন হবে? আচ্ছা, তো এখন ঘর্ষণ আছে, মুক্তভাবে বলন্ত বস্তুর মধ্যে ঘর্ষণ আছে। তো আমরা জানি কি ঘর্ষণের বেলায় আমাদের সামেশন অফ এফ কি হয়, এম জি মাইনাস এফ ইজ ইকুয়াল টু এম এ। সামেশনটা তো এম এই থাকে। দেন আমরা এখান থেকে এফ, যেটা আমরা জানি এফ কি, ঘর্ষণ। ঘর্ষণ বলটা বুঝাচ্ছি আমরা এফ দিয়ে, এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস এ। তারপর এম এখান থেকে লেখো, বের হয়ে যায় ইজিলি 0.5 কেজি। এটা সহজ ছিল। তারপরে আমরা যদি যাই পরের কোয়েশ্চেনে, তো 29 ছিল স্থির অবস্থান থেকে সমতরণে চলমান একটি বস্তুর তৃতীয় অষ্টম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের অনুপাত জিজ্ঞাসা করেছে। তোমরা জানো তম সেকেন্ডের সূত্র কি, ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। ওকে, ব্র্যাকেটে। তো মান বসাবা, মান বসালেই হচ্ছে ডিরেক্ট পেয়ে যাচ্ছ। এ ওইখান থেকে এমনিই কাটা যাবে, 1:3 আসবে অ্যান্সার। আর তৃতীয় ও অষ্টম যেহেতু বলেছে, আগে S3 রাখবা, পরে হচ্ছে S8 রাখবে। ওকে, আচ্ছা। তো তারপরে আমরা যাই আমাদের 30 নম্বর কোয়েশ্চেনে। একটি সমতল দর্পণকে এক্স ডিগ্রি ঘোরালে প্রতিফলিত রশ্মি ঘুরে যাবে কতটুকু? আচ্ছা, এটা তোমাদের টেস্ট পেপারে ও ছিল এসএসসির। তো এখানে ডায়াগ্রামটা সুন্দর মতো এঁকে দিয়েছে তোমাদের মাহি ভাইয়া। তারপরেও একটু বলার জন্য বলা, সেটা কি দেখো তো, 5 ডিগ্রি এখানে ঘুরেছে। আগে ছিল 40 ডিগ্রি, ধরে নিলাম আমরা 40 ডিগ্রি আপতিত রশ্মি, তাহলে প্রতিফলিত হচ্ছে 40 ডিগ্রিতে। জানো তোমরা আই ইজ ইকুয়াল টু আর। আচ্ছা, তো এরপরে আমরা এখান থেকে 5 ডিগ্রি কোন দিকে ঘুরিয়েছি দেখো তো, ওই দিকে 5 ডিগ্রি আমরা ঘুরিয়েছি হচ্ছে এই বরাবর 5 ডিগ্রি ঘুরিয়েছি, এই বরাবর 5 ডিগ্রি ঘুরিয়েছি। আচ্ছা, তাহলে এখান থেকে এটার আপতিত রশ্মি আমি ফিক্স রাখার জন্য, এই যে আমার নতুন এই যে তল সৃষ্টি হয়েছে, এটা আমার সমতল দর্পণ, এখানে 35 ডিগ্রি হয়ে গেল যেহেতু 5 ডিগ্রি ঘুরে এসেছে। আর আমার দর্পণ ঘোরানোর পর প্রতিফলিত রশ্মিও তো 35 ডিগ্রি হতে হবে। তার মানে আগে 40 ছিল, এদিকে 5 মুভ হয়েছে, আরও 5 কি মুভ হয়েছে বলো তো, এই যে দর্পণ ঘোরানোর কারণে 5 ডাবল মুভ হয়, বুঝছো? তাহলে এক্স ডিগ্রি যদি আমি কোণে ঘুরাই কোনো দর্পণকে, তাহলে প্রতিফলিত রশ্মি ঘুরে যাবে ডাবল তার। 5 ডিগ্রি হলে 10 ডিগ্রি হচ্ছে, তার মানে 2x ডিগ্রি হবে অ্যান্সার। আচ্ছা, তারপর 31 নাম্বার, সঞ্চিত চার্জ আর বিভব পার্থক্য। এটার সূত্র তোমরা জানো, কিউ ইজ ইকুয়াল টু সিভি। এটাকে আমরা লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, এই আকারে আমরা লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। আচ্ছা, তো এখান থেকে ঢাল তাহলে কি হচ্ছে, ঢালটাই আমার ধারকত্ব সি। ওকে, তাহলে সি এর ভ্যালিউ আমরা পাচ্ছি হাফ, যেহেতু বিভব পার্থক্য এটা সি দিয়ে দিয়েছে। এরপর জিজ্ঞেস হচ্ছে 10 ভোল্ট বিভব পার্থক্যে ধারকটির সঞ্চিত শক্তি কত। সঞ্চিত শক্তির সূত্র হচ্ছে আমরা জানি হাফ সিভি স্কোয়ার। তা হাফ সিভি স্কোয়ার, হাফ সি বসালা 0.5, ভি হচ্ছে তোমার 10 দেওয়া আছে, স্কোয়ার বসালা 25 জুল আসবে অ্যান্সার। ওকে, শক্তি জুল এককে লিখলাম আমরা এখানে। আচ্ছা, তারপরে এইটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন ছিল, এটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন ছিল, যেটা ঘর্ষণবিহীন তল যেহেতু, তার মানে আমার এখানে কোনো পথ এভাবেই স্পেসিফাই করে দিলেই হবে না, এখানে আমার হাইট ডিপেন্ড করে। তো হাইটের উপর পুরোটা ডিপেন্ড করে যে ভূমিতে কীভাবে আঘাত করবে, মানে তুমি যেই পথেই ছাড়ো না কেন, হাইটটা সেম এখানে হচ্ছে অতিক্রম করাতে আমরা অ্যান্সার হবে এ বি এসি দুই পথেই, এ বি এসি দুই পথেই সমান বেগে আঘাত করবে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে যে এমজিএইচ বিভব শক্তি সর্বোচ্চ ছিল, এখান থেকে তুমি কি পাবা, সর্বোচ্চ গতিশক্তি পাবা নিচে। ঠিক আছে, ওই কনসেপ্ট কাজে লাগে। আচ্ছা, তোমাদের ফিজিক্স পার্ট এতটুকু ছিল। তারপর আমরা যাই ইংলিশে। তো ইংলিশের বেলায়, ইংলিশে কোনো কোয়েশ্চেন আমরা ছেড়ে এসেছি? ইংলিশ হচ্ছে জিম অ্যান্ড ডেলা। এই গল্পটা তোমরা জানো কি না, জিম অ্যান্ড ডেলার গল্প। এটা আগে ছিল ইএফটি বইয়েতে ছিল, পাশাপাশি অনেকেই এটা জানো যে ডেলার চুল বিক্রির ঘটনা, জিমকে ওয়াচ গিফট দেওয়া, এরকম আর কি গল্পটা, স্টোরিটা। তো এটা নটরডেমে হচ্ছে দেয় প্রায় জিম অ্যান্ড ডেলার কথা। সো এটার অ্যান্সার হচ্ছে দ্য গিফট অফ দ্য ম্যাগি।
দ্য গিফট অফ দ্য ম্যাগি। এটা হচ্ছে এই বুক থেকে নেওয়া হয়েছে। আমি যদি এখানে লিখে দিই তোমাদের জন্য ভালো হয়, তাহলে এখানে আমি লিখে দিই দ্য গিফট অফ দ্য ম্যাগি, দ্য গিফট, দ্য গিফট অফ দ্য ম্যাগি। ওকে, গিফট অফ দ্য ম্যাগি হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে ওই কোয়েশ্চেনটায় চলে যাই 34। উইচ ওয়ান ইজ আ মাস্কুলিন নাউন? মাস্কুলিন নাউন কোনটা এখান থেকে? এখান থেকে মাস্কুলিন নাউন হচ্ছে ডেথ। বুঝছো, ডেথকে সবাই ভয় পায়, ডেথ হচ্ছে মাস্কুলিন নাউন। আর তোমাদের এখান থেকে বলি ফেমিনিন নাউন আমরা জানি কান্ট্রি, যেরকম আমাদের মাদারল্যান্ড আমরা সবসময় বলি কি স্ত্রীবাচক, মা, সেই জন্য। আচ্ছা, তো 35, হি হ্যাড হিজ হেয়ার, এটা জানার কথা সবারই, কাট। দেন নিদার দ্য ম্যানেজার নট দ্য অ্যাসিস্ট্যান্টস। আর এখানে হবে দেখো, এইটার বেলায় সবসময় পরের, নরের পরের টুকুকে হচ্ছে আমার ধরতে হয় যে এটার অনুযায়ী কি বসবে, আমার ভার্বটা বসবে। তাহলে ড্যাশ অ্যাভেলেবল টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স অ্যাট দ্য মোমেন্ট। আচ্ছা, এখানে তাহলে প্লুরাল বসবে, জানো প্লুরাল আছে, আর আছে, হ্যাভ বিন আছে, ওয়্যার আছে। তাহলে কোনটা বসবে দেখো তো, অ্যাট দ্য মোমেন্ট কথাটা আছে না, অ্যাট দ্য মোমেন্ট, তাহলে প্রেজেন্টে কি আছে, আর আছে। ওকে, তারপর কারেক্ট দ্য রং এডজেক্টিভ হেয়ার, এইটার ক্ষেত্রে কারেক্ট দ্য রং এডজেক্টিভ। আই হ্যাভ এ স্ট্রং হেডেক। স্ট্রং হেডেক আমরা কখনোই বলি না, আমরা বলি ব্যাড হেডেক, ব্যাড হেডেক বলি, অর আমরা বলি সিভিয়ার। কি কথাটা হচ্ছে, এই সিভিয়ার কথাটা অনেক দেখছো তোমরা, সিভিয়ার। তাহলে আই হ্যাভ এ স্ট্রং হেডেকের কারেক্ট দ্য রং অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ কোনটা এখানে, স্ট্রং। ওকে, তো ব্যাড বা সিভিয়ার। এরপর আসো কয়লা ধুইলে ময়লা যায় না, কয়লা ধুইলে ময়লা যায় না। তাহলে এইটার একজন লিখেছে ওয়াশিং কোল ডাজন্ট রিমুভ ইজ ডার্ট। আচ্ছা, এরকম লিখেছিল। তো ব্ল্যাক উইল, এটা একটা প্রোভার্ব, ব্ল্যাক উইল টেক, ব্ল্যাক উইল টেক নো আদার হিউ। ওকে, নো আদার হিউ, এই হচ্ছে আমার কয়লা ধুলে ময়লা যায় না। আচ্ছা, তো 39-এ দেখি আমরা, আফটার রিডিং হিজ ওল্ড লেটার্স অ্যান্ড এয়ার অফ মেলানচলি সারাউন্ডেড হিম, সিনোনিম অফ মেলানকলি অর মেলানচলি, হোয়াট এভার ইউ সে। তো এটা কি, এক্সুবেরেন্ট, উইস্টফুল, এক্সটেটিক অ্যান্ড জোভিয়াল। আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমাদের এই যে এক্সুবেরেন্ট, এটা হচ্ছে উচ্ছ্বাস বুঝায়, এক্সটেটিক এটাও হচ্ছে আমাদের আনন্দ বুঝায়, জভিয়াল জয় থেকে আসছে, আনন্দ বুঝায়। তার অ্যান্সার কি হবে, এই যে করুণ যেই ব্যাপারটা, উইস্টফুল। ওকে, উইস্টফুল, এয়ার ব্লোয়িং, এটা তোমরা হচ্ছে সাবটাইটেলে অনেক সময় দেখতে পারবে ইংলিশ মুভি দেখতে গেলে। আচ্ছা, তো 40-তে আমরা যাই, রাত 4টায় ঘড়ির ঘন্টার কাঁটার ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, তো এটা একটু ইম্পর্ট্যান্ট। তো আমি এখানে একটা হচ্ছে যদি ঘড়ি ড্র করতে চাই, এখানে আমরা যদি একটা ঘড়ি ড্র করতে চাই, তাহলে দেখি আমরা শেপস আনতে পারি কি না। তো আমরা একটা শেপ আনলাম, এখানে আমরা, তো আসলো। এখন আমরা ঘড়ি একটা ড্র করি, চলো ঘড়ি ড্র করি। তাহলে এই হচ্ছে আমার, এটা আমি হোয়াইট নিয়ে নেব, হোয়াইট নিয়ে, এই হচ্ছে আমার ঘড়ি। ঘড়িতে আমরা এখানে জানি 12, এখানে হচ্ছে আমার 3, এখানে হচ্ছে আমার 6, এখানে হচ্ছে আমার 9। ওকে, তো এখানে পুরো ঘড়িটা 360 ডিগ্রি আমরা জানি। আর 360 ডিগ্রিকে আমরা যদি ভাগ করতে চাই, তাহলে এখান থেকে হচ্ছে 90, এখানে 90, এখানে 90, এখানে 90, মোট 360। তাহলে এই 4টা বাজে যখন, এই 4, 5, 6, তাহলে কি হয় বলো তো, 12 থেকে 3-এ আসতে 1, 2, 3, 90কে কীভাবে ভাগ করা যায়, 30, 30, 30। আচ্ছা, তার মানে 4টা যখন বাজবে আরও 30 যাবে, 90 আর 30, 120। তাহলে মধ্যবর্তী কোণের অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে আমার 120 ডিগ্রি, 120 ডিগ্রি। ওকে, আচ্ছা, তারপর সাইন আলফা মাইনাস কজ আলফা সমান 1 হলে, এটা তো তোমাদের পারা উচিত একদমই, যে 90 বসাও, সাইন 90-র মান হচ্ছে 1, কজ 90-র মান হচ্ছে 0, 90 ডিগ্রি। তারপর একটি বিন্দু এক্স অক্ষ থেকে যতটুকু দূরে, এক্স অক্ষ থেকে যতটুকু দূরে, ওয়াই অক্ষ থেকেও ততটুকু দূরে অবস্থিত, এর ভুজ 3 হলে বিন্দুটি তোমাদের নির্ণয় করতে বলেছে, ভুজ 3 হলে বিন্দুটি নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এখান থেকে যদি লিখতে চাই, জানি কি
এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ওয়াই, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এক্স। আচ্ছা, তাহলে ওয়াই এর ভ্যালু এক্স, ভুজ যেহেতু থ্রি, আমি এভাবে লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি। আর যদি আমি মডিউলাস উঠিয়ে দেই, অ্যান্সার আসে প্লাস মাইনাস থ্রি। তোমরা অনেকে লিখেছো থ্রি থ্রি, অ্যান্সার হবে থ্রি থ্রি আবার মাইনাস থ্রি কমা থ্রি, দুইটাই হবে। তো সরি, থ্রি কমা মাইনাস থ্রি দুইটাই হবে। কেন? একটু দেখো যে আমি যদি এখানে একটা লাইন টানি, এখানে একটা লাইন টানলাম, আমি টানলাম, তারপরে এখান থেকে আমি যদি এই থ্রি থ্রিকে পয়েন্ট আউট করি, এটা হচ্ছে থ্রি কমা থ্রি, এটা এক্স অক্ষ থেকে যতটুকু দূরে থ্রি একক, ওয়াই অক্ষ থেকেও ততটুকু। আবার এখানে যদি আমি আঁকতে চাই, তাহলে এটার ভুজ কিন্তু থ্রি হচ্ছে, আর নিচে নেমেছে কতটুকু, মাইনাস থ্রি, কিন্তু দূরত্ব কিন্তু সেম। দেখো এক্স অক্ষ থেকেও দূরত্ব হচ্ছে তোমার থ্রি, ওয়াই অক্ষ থেকেও দূরত্ব হচ্ছে থ্রি, তার মানে এখানে দুইটা অ্যান্সার হবে। আচ্ছা, তো এরপরে আমার হচ্ছে এটা বইয়ের ম্যাথ 43। তারপরে আমি একটু দেখিয়ে দেই বইয়ের ম্যাথ কীভাবে। এক্স, এক্স রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু এক্স রুট এক্স হোল টু দি পাওয়ার এক্স। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি যদি রাখতে চাই এক্স এক্স রুট ওভার, আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, এক্সের এখানে ভ্যালু হচ্ছে আমার থ্রি বাই টু, ঠিক আছে, ওয়ান আর হাফ, তাহলে মিলে কত হয় থ্রি বাই টু, আর উপরে থাকে আমার এক্স। ওকে, আর আমি এখানে লিখতে পারি এক্স রুট ওভার এক্স। ওকে, তারপরে এখানে আমি যদি সুইচ করে দেই, সুইচ করলে থাকে এক্স টু দি পাওয়ার রুট ওভার এক্স, আর উপরে থাকে এক্স, আর এখানে আমি পাচ্ছি এক্স, ভেতরে এক্স। আচ্ছা, সুইচ করার দরকার ছিল না আমাদের, সুইচ না করলে আরও ইজিলি মিলে যায়। দেখো, সুইচ না করি, এখান থেকে হচ্ছে নর্মালি রাখতে চাই আমরা এক্স এক্স, আর উপরে হচ্ছে রুট ওভার এক্স। ওকে, আর তাহলে উপরে আসে কত, থ্রি বাই টু। তাহলে থ্রি বাই টু আসলে এক্সের ভ্যালু তাহলে কত হবে, রুট এক্স দেখা যাচ্ছে থ্রি বাই টু, তাহলে এক্সের ভ্যালু হবে আমার নাইন বাই ফোর। তাহলে এক্সের ভ্যালু কত আসছে, নাইন বাই ফোর। এটা অনেকেই পেরেছে, এটা বইয়ের ম্যাথ উদাহরণের ছিল। তারপরে টু প্লাস টু, টু প্লাস টু, টু টু, এটা তোমরা ক্যালকুলেটরই বসাতে পারো ছয়টি পদের মান নির্ণয় করতে। আর ক্যালকুলেটর যদি না থাকে তখন আমরা কি করব, এই যে টু, এখান থেকে কমন নেই আমরা, ওয়ান প্লাস ওয়ান ওয়ান, এই ম্যাথ সবাই পারো, এটা করতে করতে তোমাদের অনেক প্র্যাকটিস হয়ে গেছে। তারপর এখান থেকে কমন টমন নিয়ে জাস্ট লাস্টে ছয় বসাবে। তারপর লাস্টের কোয়েশ্চেনটা, দ্য মোস্ট ইন্টারেস্টিং কোয়েশ্চেন, যে ধরে নাও এই পরীক্ষায় এই উপরে হচ্ছে তোমরা 10টা এমসিকিউ দাগিয়েছিলে, সেটা তুমি একটারও সঠিক অ্যান্সার তুমি জানো না। আচ্ছা, একটারও সঠিক অ্যান্সার জানো না, তো 10টাই আন্দাজে দাগিয়েছ, সবগুলো উত্তরই তুমি সঠিক হবে, এটার সম্ভাবনা কত? তো তুমি বলো আমাকে যে একটা, এই যে এই অবজেক্টিভটার কথা চিন্তা করো, এখানে তুমি আন্দাজে দাগালে সঠিক হওয়ার সম্ভাবনা কত আমাকে বলো তো। এখানে তোমার সঠিক হওয়ার সম্ভাবনা একটা দাগালে একটা, আর সমগ্র সম্ভাব্য ফলাফল কত, চার। আচ্ছা, ওয়ান বাই ফোর। তাহলে এরকম তুমি কয়টা এমসিকিউ দাগিয়েছো, 10টা। তাহলে আমরা জানি কি একটা একটার উপর নির্ভরশীল, এভাবে প্রথমটা দাগালে ওয়ান বাই ফোর, তারপরে এটা দাগালে ওইটাও হচ্ছে সম্ভাবনা ওয়ান বাই ফোর, এভাবে যেতে থাকবে। কয়টা পর্যন্ত তুমি দাগালে, 10টা। তাহলে ওয়ান বাই ফোর এটা কতবার হলো, 10বার একে অপরের সাথে গুণ হলো। তাহলে অ্যান্সার কি হচ্ছে আমার, ওয়ান বাই ফোর হোল টু দি পাওয়ার 10। ওকে, বা ওয়ানের উপরে পাওয়ার আসলে 10 তো ওয়ানই হয়, বা ওয়ান বাই ফোর টু দি পাওয়ার 10। এই হচ্ছে তোমাদের সব কিছুর সলভ। আর তারপরেও কেউ কিছু না বুঝলে হচ্ছে জানিও। আর প্রিপারেশন হচ্ছে কলেজের জন্য ভালো মতো নাও, পাশাপাশি যেহেতু তোমাদের রেজাল্ট পিছিয়ে দিচ্ছে, তোমরা চেষ্টা করো ইন্টারমিডিয়েটেও হচ্ছে একটু তাড়াতাড়ি শুরু করে দিতে, কেননা তোমাদের ইন্টারমিডিয়েটের টাইম কমে যাচ্ছে ওদিক থেকে। তো থ্যাংক ইউ অল।